আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ১৯তম নিবন্ধনের প্রিলি ক্লাস। আমাদের আজকের ক্লাস হচ্ছে ৩৩তম ক্লাস। দেখতে দেখতে আমরা ৩০টি ক্লাস করে ফেলেছি। আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান, আর বিজ্ঞান থেকে আমরা ৫টির মতো ক্লাস করেছি। এখান থেকে আমরা আজকে পড়ব পদার্থের অবস্থা। তো ক্লাস শুরুর আগে একটু কথা আমরা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি একেবারে অ্যাটেন্টিভ স্টুডেন্টদেরকে নিয়ে আরেকটু সিরিয়াসলি প্রিপারেশনটা শুরু করতে, কারণ এখন যে পরিমাণে পরীক্ষা শুরু হয়েছে এবং সার্কুলার শুরু হয়েছে, মনে হচ্ছে খুব দ্রুতই সব কিছু ঘটবে এবং নিবন্ধন সার্কুলারের পরে অনেক সময় পাওয়া যাবে এটা মনে হয় না। সুতরাং যাতে আমরা খুব ভালো প্রিপারেশন নিতে পারি, প্রতিদিন আমাদের পেজের সাথে আপ টু ডেট থাকা যায়, এই বিষয়গুলো নিয়ে যারা সিরিয়াস আমরা তাদের নিয়ে আর একটু সিরিয়াসলি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা বিসিএস এর ভাইবার জন্য ইংরেজি বিষয়কে গুরুত্ব দিয়ে জেনারেল বিষয়গুলি একটা কোর্স চালু করব, অতি শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি, আর আপনারা যারা আছেন সিরিয়াসলি পড়বেন এবং এখন থেকে নিয়মিত এক্সাম হবে ইনশাল্লাহ, এক্সামগুলি দেবেন। ওকে, প্রথম কথা হচ্ছে পদার্থ। পদার্থ বিষয়টা কি? যেমন ছোটবেলা থেকে আপনারা শুনে বড় হয়েছেন যে যখনই কোনো বাজে কাজ করেছেন যে একটা অপদার্থের মতো কাজ করা হয়ে গেছে। অপদার্থ বলতে বোঝানো হয় যে খারাপ কোনো কিছু বা নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি। তো বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ বলতে ভালো হয়ে যাওয়া এরকম কিছু না। পদার্থ হচ্ছে দুইটা বিষয় ফোকাস করতে হবে। একটা হচ্ছে যার ভর আছে, এক নাম্বার বিষয় হচ্ছে যার ভর আছে, দুই নাম্বার হচ্ছে যা স্থান দখল করে। পদার্থের ক্ষেত্রে এই দুইটা বৈশিষ্ট্য আমাদের জানতে থাকতে হবে, এবং এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে তখন এটাকে আমরা পদার্থ হিসেবে গণ্য করব। আর এই দুইটা যদি কোনো একটা না থাকে তখন আমরা পদার্থ হিসেবে গণ্য করতে পারি না। আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় যে অপশন থাকতে পারে যে পদার্থ কোনটি, তখন হয়তো বা থাকবে যে ওজন আছে বা ভর আছে, স্থান দখল করে, অথবা আয়তন ইত্যাদি বিভিন্ন কিছু থাকবে। আমাদের দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে ভর আছে এবং যা স্থান দখল করে। পদার্থের সাধারণত তিনটি অবস্থা থাকে। তিনটি অবস্থা একটা হচ্ছে কঠিন, একটা অবস্থা হচ্ছে তরল, একটা হচ্ছে বায়বীয় পদার্থ। এই তিনটি থেকে ভিন্ন ভিন্নভাবে প্রশ্ন আসে এবং কনফিউজিং প্রশ্ন এসে থাকে। তো পদার্থের অবস্থা কয়টি, এটিও একটি প্রশ্ন আসে আমাদেরকে এক্সামের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আনসার হবে যে পদার্থের অবস্থা তিনটি। আবার প্রশ্ন আসতে পারে পদার্থের কি কি অবস্থা, এটা থেকেও প্রশ্ন আনসার হবে তিনটি অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। অনেকেই জবের প্রিপারেশনের ক্ষেত্রে শুধু প্রিলিমিনারি পড়লে হচ্ছে না, অনেক সময় দেখা যায় যে রিটেন ছোট ছোট প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে আমাদের আইডিয়াগুলি ক্লিয়ার থাকতে হবে এবং যাতে আমরা লিখতে পারি সেই ক্যাপাসিটিটাও আমাদের থাকতে হবে, অল্প হলেও, সংক্ষেপে হলেও। আচ্ছা, এখন আমরা তিনটি অবস্থা একটু দেখি। কঠিন থেকে আমরা শুরু করি। কঠিন অবস্থা হচ্ছে আকার ও আয়তন আছে। আচ্ছা, এটা হচ্ছে মূল কথা কঠিন অবস্থার ক্ষেত্রে, যে কোনো একটা পদার্থের যে অবস্থায় আমরা আকার এবং আয়তন থাকা অবস্থায় পাই সেটাকে আমরা কঠিন অবস্থা বলবো। কঠিন অবস্থার ক্ষেত্রে যে বিষয়টা বিশেষ কাজ করে সেটা হচ্ছে এর অণুগুলি সন্নিকটে থাকে।
এটা হচ্ছে মূল ফ্যাক্ট। অণুগুলি কাছাকাছি থাকে বা সন্নিকটে থাকে, কাছাকাছি বা সন্নিকটে থাকে, এবং কাছাকাছি বা সন্নিকটে থাকার ফলে এরা দৃঢ়ভাবে একটি আরেকটির সাথে থাকে এবং কঠিন অবস্থার সৃষ্টি করে। এটা হচ্ছে মূল বিষয়। তরলের ক্ষেত্রে একটা বিষয় কমে যায়, সেটা হচ্ছে এই আকারটা থাকে না, আয়তনটা থাকে। অর্থাৎ তরল পদার্থে আয়তন থাকে, আকার থাকে না। যেই পাত্রে রাখা যায় সেই পাত্রে আকার ধারণ করে। এই অণুগুলি একটু দূরে দূরে থাকে, একটু দূরে দূরে থাকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই প্রত্যেকটা অণুর বন্ধন একটু শিথিল, অর্থাৎ কঠিন পদার্থের অণুগুলি যেরকম দৃঢ়ভাবে একটি আরেকটির সাথে থাকে, আর তরল পদার্থের ক্ষেত্রে এদের অবস্থান হয় একটু দূরে, আর এদের বন্ধনটা হয় একটু শিথিল বন্ধন, আর এদের আকর্ষণটা এত প্রবল থাকে না একটার সাথে আরেকটার। আচ্ছা, এখন আমরা আসি বায়বীয় পদার্থের ক্ষেত্রে। বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই দুইটা বিষয় কোনোটাই তেমন থাকে না, আকারও থাকে না, আয়তনও থাকে না। অনেক দূরে দূরে থাকে অণুগুলো, এই জন্য আয়তনটাও বোঝা যায় না। অনেক দূরে দূরে থাকে। তো তিনটা অবস্থানের আমরা দুইটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ব্যাখ্যা দিলাম, আর অণুগুলো কাছাকাছি বা দূরে থাকা নিয়েও একটু আলোচনা হলাম। আমরা আবার একটু রিভাইজ দিচ্ছি। সেটা হচ্ছে কঠিন পদার্থের আকার ও আয়তন দুটিই থাকে, এবং অণুগুলি কাছাকাছি থাকে এবং দৃঢ়ভাবে একটি একটির সাথে লেগে থাকে, এই জন্য কঠিন অবস্থার সৃষ্টি হয়। আর তরল হচ্ছে আকার থাকে না, আয়তন থাকে। অণুগুলি মাঝারি দূরত্বে থাকে, বন্ধন একটু শিথিল থাকে বা কম থাকে। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে আকারও থাকে না, আয়তনও থাকে না, অনেক দূরে দূরে থাকে। অণুগুলি সাধারণত স্বাধীনভাবে চলতে পারে। উদাহরণ যদি আমরা দেই, কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা লোহা বলতে পারি, বা এই যে আমরা বোর্ড ব্যবহার করছি, এই বোর্ডটা যদিও যৌগিক হিসাবে ব্যবহার হবে, এই প্রান্ত ভাগগুলো হচ্ছে সিলভার বা রূপার তৈরি। এটা আমরা বলতে পারি যে সিলভার, মানে শক্তিশালী। আর উপরের এই অংশটা হচ্ছে মূলত লোহা, এটা হচ্ছে কঠিন পদার্থ। তরল পদার্থ হচ্ছে পানি, আর আমরা এই যে লিখতেছি এটা কালি তরল অবস্থায় থাকে। আচ্ছা, বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা গতদিন যে গ্যাসীয় পদার্থগুলি করেছিলাম সেগুলি, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে বায়বীয় পদার্থ। আচ্ছা, এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একই পদার্থ তিন রকম ভাবে থাকতে পারে। একই পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে। এর কারণ হচ্ছে যখন একই পদার্থ সাধারণ তাপমাত্রায় যে অবস্থায় থাকে আমরা সাধারণত তাকে ওই পদার্থ বলি, আর যখনই এটা অন্য অবস্থাতে রূপান্তর করি তখন এটা সাধারণভাবে তাপমাত্রায় থাকে না। এটার ব্যাখ্যাটা আমরা এইখান থেকে পাবো, এই অণুগুলির কাছাকাছি থাকা এবং বন্ধন শিথিল বা দৃঢ় থাকা থেকে দেখব। এটার ব্যাখ্যাটা এরকম: যখন কোনো বস্তুতে, কোনো পদার্থে আমরা তাপ প্রয়োগ করি, সাধারণত তাপের ফলে ওই বস্তুতে কিছু শক্তি প্রদান করা হয়, এবং এই শক্তির ফলে অণুগুলি একটু শক্তি পায় এবং নিজেদের মাঝে যে বন্ধন থাকে এটাকে ছিন্ন করার চেষ্টা করে, এবং যখন ছিন্ন করার চেষ্টা করে তখন সাধারণত কঠিন থেকে তরল হয়। আরও যখন তাপ দেওয়া হয় একে অপর থেকে আরও দূরে চলে যায় তখন বায়বীয় হয়। তার তাপ প্রয়োগটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার এখানে চাপেরও একটা ভূমিকা থাকে। কেমন চাপে আমরা কেমন চাপ আমরা দিচ্ছি আর কেমন তাপ দিচ্ছি, ওই যেমন প্রেসার কুকারে চাপের প্রয়োগটা ব্যবহারিক প্রয়োগ। এটার অত্যন্ত সরল একটা উদাহরণ হচ্ছে বরফ, পানি
জলীয় বাষ্প। চমৎকার উদাহরণ এবং পারফেক্ট উদাহরণ। ব্যাপারটা এরকম যে পানি সাধারণ তাপমাত্রায় তরল থাকে এবং এটাকে আমরা পানি হিসাবেই ব্যবহার করি। কিন্তু পানির থেকে যদি আমরা তাপ অপসারণ করি, অর্থাৎ পানিকে শীতল করি, পানি আস্তে আস্তে শক্ত পদার্থে পরিণত হবে, যেটাকে আমরা বরফ বলি। আর অপরপক্ষে পানিকে যদি আমরা তাপ প্রয়োগ করি, আস্তে আস্তে এটা ফুটতে শুরু করবে এবং জলীয় বাষ্পে পরিণত হবে। এই পানির ক্ষেত্রে যেই ঘটনা ঘটে, প্রায় সকল পদার্থের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, তাপের তারতম্য ঘটবে, যে কম বা বেশি তাপ। এখন কোন পদার্থ যখন জলীয় বাষ্পে পরিণত হয় যেই তাপমাত্রায়, সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। আবার কঠিন থেকে যখন তরলে পরিণত হয়, সেটাকে বলা হয় গলনাঙ্ক। একটু ব্যাখ্যা দিচ্ছি। কঠিন পদার্থকে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় তরল পদার্থে পরিণত হয়, তাকে বলা হয় গলনাঙ্ক। যেমন পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার তরল পদার্থকে যে তাপমাত্রায় বাষ্পে পরিণত করা যায়, তাকে স্ফুটনাঙ্ক বলে। এখন একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে কাজ করে, সেটা হচ্ছে কখনো কখনো এই কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এটা হচ্ছে ব্যতিক্রমী একটা ব্যাপার, সকল পদার্থের ক্ষেত্রে ঘটে না, অল্প কিছু পদার্থের ক্ষেত্রে ঘটে। এটা কি? এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ব্যাপারটা আরো বলি, যে সাধারণত সকল পদার্থের ক্ষেত্রে কঠিনকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়, কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলিকে তাপ প্রয়োগ করলে বা উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এরকম কয়েকটা পদার্থ হচ্ছে কর্পূর, নেপথ্যালিন, আয়োডিন। এটা আমাদের মুখস্থ থাকতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। ঊর্ধ্বপাতন হয় এমন পদার্থ কোনটি? যেমন কর্পূর, নেপথ্যালিন আর হচ্ছে আয়োডিন। ঊর্ধ্বপাতনের ব্যাপারটা হচ্ছে সরাসরি কঠিন থেকে জলীয় বাষ্পে পরিণত হয়, এই ব্যাপারটা হচ্ছে ঊর্ধ্বপাতন, এবং এটা ঘটে মুষ্টিমেয় কিছু পদার্থের। তার মাঝে অন্যতম হচ্ছে কর্পূর, নেপথ্যালিন এবং আয়োডিন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ নিয়ে আমরা একটু কথা বলবো, এবং মিশ্রণ নিয়ে কথা বলবো। তো এই পেজে যা আমরা বললাম, এটার একটু সারাংশ আমরা করি। যে পদার্থ বলতে আমরা বুঝি যার ভর আছে এবং যার স্থান দখল করে, এটা হচ্ছে পদার্থ। আর পদার্থের সাধারণত তিনটি অবস্থা নিয়ে আমরা কথা বলেছি, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয়। কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য বললাম আকার ও আয়তন আছে, তরল পদার্থের ক্ষেত্রে আকার নেই কিন্তু আয়তন রয়েছে, আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে আকার ও আয়তন কোনোটিই নেই। আর পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তাপ এবং চাপের পার্থক্যের কারণে। সাধারণত তাপটাই গুরুত্বপূর্ণ। যেই তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেটা হচ্ছে গলনাঙ্ক, আর তরল পদার্থ জলীয় বাষ্পে বা বায়বীয় পদার্থে পরিণত হয় সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। কিছু কিছু পদার্থ সরাসরি কঠিন থেকে বায়বীয় পদার্থে পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন, এবং এটা হচ্ছে কর্পূর, নেপথ্যালিন, আয়োডিন হচ্ছে এর উদাহরণ। এখন আমরা আরেকটা বিষয় পড়ব, সেটা হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপর একটু বলি। মৌলিক বলতে বোঝায় যেখানে শুধুমাত্র এই পদার্থটাই আছে, মৌলিক পদার্থ। যেই পদার্থটাকে আমরা যত বিশ্লেষণী করি বা ভাগ করি,
শুধুমাত্র একটি পদার্থ পাওয়া যায়, একটি, ওই পদার্থটি পাওয়া যায়, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে বাংলা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, এটা হচ্ছে যৌগিক পদার্থ। একাধিক মৌলিক পদার্থ একসাথে হয়ে নতুন একটি বৈশিষ্ট্য ধারণ করলে সেটাকে আমরা যৌগিক পদার্থ বলি। যৌগিক পদার্থের সাথে সম্পর্কিত আরেকটি বিষয় হচ্ছে মিশ্রণ। মিশ্রণটা হচ্ছে, যদি আমরা উদাহরণ হিসেবে বলি, মিশ্রণটা কি? মিশ্রণ হচ্ছে এক হিসেবে যৌগিক পদার্থ, কিন্তু এটা যৌগিক নয়, কারণ প্রত্যেকটা বস্তু আলাদা আলাদাভাবে থাকে, নতুন বস্তুতে পরিণত হয় না, আলাদা থাকে। যেমন আমরা যদি বালি এবং চিনি মিশ্রিত করি, তখন চিনি এবং বালির দানাগুলি আলাদা থাকবে। আর যদি পানি এবং চিনি মিশ্রিত করি, নতুন পদার্থ সৃষ্টি হবে এবং সহজে এটাকে আমরা আলাদা করতে পারি। পানি প্লাস চিনি, একটু যদি তাপ প্রয়োগ করি পানি চলে যাবে, চিনিটা থাকবে। আর বালি আর চিনি যদি মিশ্রিত করি, এটা আরো সহজ ভাবে আলাদা করা যায়। এই জন্য এই দুইটা হচ্ছে মিশ্রণ। আবার হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে পানি উৎপন্ন করে, হাইড্রোজেন অক্সিজেন, তখন এটা নতুন একটা পদার্থ পাওয়া যায়। এই জন্য এটা হচ্ছে যৌগিক পদার্থ। আর মিশ্রণটা হচ্ছে যেটাকে আমরা প্রথম দুইটা উদাহরণ করলাম, এই দুটো হচ্ছে মিশ্রণ। এখন আরেকটা বিষয় আমরা করব, সেটা হচ্ছে এই পদার্থের পরিবর্তন। আমরা এর আগে যে কথাগুলি বলেছিলাম সেটা হচ্ছে অবস্থাগত পরিবর্তন, অর্থাৎ তরল, কঠিন, বায়বীয়। এখানে যে এটা বলবো সেটা হচ্ছে কি ধরনের পরিবর্তন। একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে রাসায়নিক। কোনটা কি এটা একটু আমরা দেখি। রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে একটু জটিল। সেটা হচ্ছে যদি কোনো পদার্থ অন্য আরেকটি পদার্থের সাথে মিশ্রিত হয়ে নতুন একটি পদার্থ সৃষ্টি করে বা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন পদার্থ সৃষ্টি করে বা বস্তুতে পরিণত হয়, সেটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ একটি পদার্থ আরেকটি পদার্থের সাথে অথবা কয়েকটি পদার্থ একসাথে মিলিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করলে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অপরদিকে যদি একাধিক পদার্থ একসাথে থাকে কিন্তু নতুন কোনো পদার্থের সৃষ্টি করে না, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ভৌত পরিবর্তন। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বলি, চমৎকার একটা উদাহরণ হতে পারে যে মোমবাতি দিয়ে দুইটি বৈশিষ্ট্য বোঝানো যায় সহজে। যদি মোমবাতির কোনো অংশকে আমরা তাপ দিয়ে গলাই, তাপ প্রয়োগ করলে এটা গলবে, তাহলে তরল হবে মূলত। এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর মোমবাতিটা জ্বালানোর ফলে মোমবাতি যখন জ্বলবে তখন এটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন এরকম আরো কয়েকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি। যেমন লোহাকে যদি চুম্বকে পরিণত করি, এটা হচ্ছে ভৌত পরিবর্তন, কারণ যখনই আমরা চুম্বকটা সরিয়ে নিব তখন লোহা আবার লোহাতেই ফিরে আসবে। আবার পানিকে যদি আমরা ঠান্ডা করে বরফে পরিণত করি, সেটাও একটা ভৌত পরিবর্তন। আর পানির সাথে নতুন কোনো পদার্থ যদি আমরা মিশ্রিত করি এবং এটা নতুন পদার্থের সৃষ্টি হয়, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর লোহার ক্ষেত্রে যে ওই চুম্বকে পরিণত করা ভৌত পরিবর্তন, আবার লোহার সাথে পানি মিশ্রিত হয়ে বা জলীয় বাষ্প মিশ্রিত হয়ে যদি এটা মরিচায় পরিণত হয়, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আবার উদ্ভিদ যে প্রক্রিয়া খাদ্য প্রস্তুত করে, সেটা একটা রাসায়নিক পরিবর্তন। আর পানি ও চিনির মিশ্রণ যেটা, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। নতুন পদার্থে পরিণত হয় না, কিন্তু সহজে এদেরকে আলাদাও করা যায়, এটা হচ্ছে ভৌত পরিবর্তন।
এইখান থেকে আমরা যে বিষয়গুলি পড়লাম সেটা একটু আরেকবার আলোচনা করি। মৌলিক পদার্থ হচ্ছে শুধুমাত্র একটি পদার্থই পাওয়া যায়, এটাকে বিশ্লেষণ করলে সেটা হচ্ছে মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। আরেকটা বিষয় পড়লাম মিশ্রণ কি। মিশ্রণ হচ্ছে একাধিক পদার্থ একসাথে যদি থাকে, নিজের বৈশিষ্ট্য যদি না হারায় এবং সহজে একে অপর থেকে আলাদা করা যায়, সেটা হচ্ছে মিশ্রণ। তারপর আমরা পদার্থের দুই ধরনের পরিবর্তন নিয়ে কথা বললাম, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনটা হচ্ছে পানিকে বাষ্পে পরিণত করা অথবা পানিকে বরফে পরিণত করা, আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানিতে পরিণত হওয়া। আবার লোহার ক্ষেত্রে আমরা যে উদাহরণ দিলাম, লোহাকে যদি চুম্বকে পরিণত করি সেটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর যদি লোহা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে মরিচায় পরিণত হয় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো আজকে এই পর্যন্তই। আমরা ইনক্লুসিভ প্রিপারেশন শুরু করব, যেহেতু পরীক্ষা খুব দ্রুতই হবে। আর হচ্ছে বিসিএস বাইবা নিয়ে একটু কাজ করব নেক্সট টাইম। এটা হচ্ছে আমাদের পরবর্তী লক্ষ্য। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।